জয়িতা জার্নালিজমে মাস্টার্স কমপ্লিট করে দৈনিক আত্মরক্ষা নামক একটি নারী বিষয়ক পত্রিকায় সাংবাদিক হিসেবে জয়েন করছে। এখানেও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সহ নারীদের বিভিন্ন বিষয় নিয়ে খুব দক্ষতার সাথে দায়িত্ব পালন করে এই পত্রিকার সম্পাদক জুবাইদা চৌধুরী। উনি আজকে জয়িতাকে ডেকে বললেন, জয়িতা, তোমাকে আগামীকাল জেলখানায় একজন আসামির রিপোর্ট করতে যেতে হবে। ঘটনাটা 1 বছর আগে ঘটেছে। অফিসের এক মহিলা এমপ্লয়ির হাতে তিস্তা গ্রুপের উত্তরাধিকারী হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আসামি নিজেই করে এসে ধারালো নিয়ে থানায় ধরা দেয়। নিজের জন্য কোনো উকিলও নিয়োগ করেনি। ওনাকে সাহায্য করতে ওনার পরিবার থেকে কেউ আসেনি। কি অবাক না? শুধু রায় হওয়ার পরে এই প্রথম আসামি একজন মহিলা সাংবাদিকের কাছে নিজের শেষ জবানবন্দি তুলে ধরতে চায়। এটাই ওর শেষ ইচ্ছে। তাই আজ কারাগার থেকে ফোন করে একজন সাংবাদিক ওনারা কল করলেন। যদিও তুমি নতুন, তারপরে আমাকে তোমার খুব সাহসী মনে হয়। কাল সকাল 10টায় তোমার অ্যাপয়েন্টমেন্ট। ওকে আপু, আমি 10টায় পৌঁছে যাব। ঘুম থেকে উঠতে জয়িতার একটু দেরি হয়ে গেল। সকাল 10টার মধ্যে ওর জেলখানায় পৌঁছাতে হবে। মোহাম্মদপুর থেকে যেতে অনেক সময় লাগবে। তাই না খেয়ে জয়িতা আসামির কথা রেকর্ড করার জন্য একটা রেকর্ডার, লেখার কাগজ, কলম সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিস নিয়ে জেলখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আগের থেকে জয়িতার নামে 5 জোগাড় করা ছিল। জয়িতার পরিচয় পাওয়ার পর একজন পুলিশ কনস্টেবল ওকে ভিতরে নিয়ে যায়। অনেক লম্বা পথ পেরিয়ে জয়িতা একটা রুমের সামনে দাঁড় করানো হয়। এটা মনে হয় আসামিদের ঘর। জয়িতা অনেক জায়গায় রিপোর্ট করলেও জেলখানায় এটা ওর প্রথম রিপোর্ট। কেমন যেন দমবন্ধ পরিবেশ। জয়িতার মনে হচ্ছে ওর আত্মাটা ছটফট করছে, কখন এখান থেকে বের হবে। এই পরিবেশে ওর মেরুদণ্ড নিয়ে ঠান্ডা শিরশিরে স্রোত বয়ে যাচ্ছে। একজন মহিলা পুলিশ অফিসার এসে জয়িতাকে বলল, আসুন আপা, ভিতরে আসুন। পুলিশ অফিসার জয়িতাকে আবারও বলল, জানেন, মেয়েটা আজ অবধি মুখ খুলেনি। ওর একটাই কথা, ও যেহেতু, তাই ওর হওয়া দরকার। কী কারণে করেছে সেটাও আমরা জানতে পাইনি। জয়িতা ভিতরে গিয়ে দেখলো ওর বয়সী এক সুন্দরী মায়াবী নারী। জেলখানার পোশাকে মানুষকে এত সুন্দর লাগে, পবিত্র লাগে, ওর জানা ছিল না। মেয়েটা ওর দিকে তাকে সালাম দিল। জয়িতা ওকে বলল, আপনার নাম? আরিজন বেগম। জি। কী কারণে আপনি করতে বাধ্য হলেন? বলবো বলেই তো আপু আপনাকে ডেকেছি। সে এক লম্বা কাহিনী। আপনাকে অনেক ধৈর্য ধরে শুনতে হবে। আর একজন নারীর জীবনের লাঞ্ছনার কথাগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমস্যা নেই, আমার হাতে যথেষ্ট সময় আছে। আপনি বলা শুরু করেন। আসামি বলা শুরু করলো। সে অনেক বছর আগের কথা। রংপুরের সীমান্ত ঘেঁষা এক প্রত্যন্ত গ্রামে আজিরনের বাদ ছিল। ওদের 4 ভাই বোনের সংসার ছিল। বাবা এলাকার নামকরা ব্যবসায়ী ছিল, যদিও তার ব্যবসা প্রধানত চোলা চারান কেন্দ্রিক ছিল। যাই হোক, আরিজানদের সংসারে কোনো শান্তি ছিল না। প্রায় প্রতি রাতে ওর বাবা ওর মাকে বেদম পেটাতো। আজিরন ছোট থাকতে বুঝতো না, শুধু অবাক হয়ে ভাবতো বাবা মাকে কেন এভাবে পেটায়। ওর ভয় হতো বাবার মার খেয়ে ওর মা না জানি মরে যায়। একটু বড় হবার পর বুঝেছে বাবা কেন মাকে পেটায়। বাবার ছিল নারী মাংসের ক্ষুধা, তার নিত্য নতুন টেস্টের দরকার ছিল। মা তার এই পাপ কাজে বাধা দেওয়ায় নজরানা হিসাবে বাবার আঘাতগুলো মায়ের কপালে জুটত। ওর বোন ছিল সবার বড়, তারপর 2 ভাই। আজিরন ছিল পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। কিন্তু আজিরন শুধু ওর বাবার এসব অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করত। ওর বড় বোন ছিল খুব ভীতু। আর ওর 2 ভাই হয়তো মনে করতো বউ পিটানো মনে হয় কোনো দোষের না, কারণ গ্রামে কম বেশি সবাই বউ পিটায়। তাই মায়ের এই ব্যথা ওদের স্পর্শ করতো না। ওদের বাসায় একজন লজিং মাস্টার ছিল। আরিজনের বয়স তখন 7 কি 8। ও ছোট ছিল বিধায় মা ওকে খুব চোখে চোখে রাখত। সে একদিন আরিজনকে নিরিবিলি জায়গায় ডেকে নেয়। তারপর ও সারা গায়ে বিশ্রীভাবে হাত বুলিয়ে আদর করতে থাকে। তারপর যখন ওর প্যান্ট খোলার উদ্যোগ নেয়, তখনই ওর মা দেখতে পায় এবং ওকে ওই পশুর হাত থেকে বাঁচিয়ে ঘরে নিয়ে আসে। লজিং মাস্টার সাথে সাথে পালিয়ে যায়। আর মা তখন আরিজনকে বলে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। বাপের পাপের কারণে না জানি ওদের জীবনটা ধ্বংস হয়ে যায়। ওর বোনের বয়স তখন 16 বছর। মা বোনকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। আর এই ঘটনা আরিজনের মনে দাগ ফেলে। পৃথিবীতে ভালো খারাপ 2 ধরনের মানুষের বাস করে, কিন্তু আরিজনের দুর্ভাগ্য এটাই যে খারাপ মানুষগুলোর সাথে আরিজনের সাক্ষাৎ হয়। তারপর থেকে আরিজন কোনো পুরুষ টিচারের কাছে আর পড়তে যায়নি। ওর আর একদিনের কথা মনে আছে। ওদের বাসায় একজন হুজুর এসে ওদের আরবি পড়াতো। সেদিন বড় বোনের পিরিয়ড ছিল দেখে আরবি পড়তে বসেনি। ভাই দুটোর পরীক্ষা ছিল, অগত্যা ওকে হুজুরের কাছে পড়তে বসতে হয়। তখনও আরিজন খুব
মুখটা বড় হয়নি, কিন্তু ওর বুকের দিকে হুজুর এমনভাবে তাকিয়েছিল যে ওর মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। ও তখন হুজুরের দাড়ি ধরে টেনে ছিঁড়তে লাগলো। হুজুর চিৎকারে ওর মা দৌড়ে এসে ওকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর থেকে হুজুর আর ওদের পাড়াতে আসেনি। কিছুদিনের মধ্যে ওর মা ওর বোনকে বিয়ে দিয়ে দেয়। তখন ওদের বাসায় এক যুবতী মেয়ে কাজ করতো। পাড়ায় যদিও ওর বাপের নামে বদনাম ছিল, তারপরে ক্ষুধার জ্বালা বলে কথা, ওদের কাজের লোকের দরকার ছিল, তাই কাজের মহিলার অভাব হতো না। সেই মেয়েটা আসার পর ওদের অশান্তি দ্বিগুণ বেড়ে যায়, কারণ ওর মা ভয় পেত বাপের এই নোংরা কর্মের জন্য যদি ওর বোনের সংসারটা ভেঙে যায়। আজীবন যখন ক্লাস 6-এ পড়ে, সেদিন সকালে ওর মা ওকে আদর করে ঘুম থেকে ডেকে তুলেছিল। মার পরনে ছিল কমলা রঙের শাড়ি। ওর ফর্সা মাকে কমলা রঙের শাড়িতে শিউলি ফুলের মতো সুন্দর লাগছিল। দুদিন পর ওর বাবা বাড়িতে ছিল না, তাই ওদের বাড়ির পরিবেশটা খুব ভালো ছিল। আজীবন যথারীতি সকালে রেডি হয়ে স্কুলে চলে যায়। টিফিন পিরিয়ডের সময় ওর ক্লাস টিচার ওকে ডেকে নিয়ে বলে, তাড়াতাড়ি বাড়ি যা, তোর মা নাকি মারা গেছে। এই কথা শুনে আজীবন স্কুল থেকে পুরোটা পথ দৌড়ে বাড়ি চলে যায়। কিন্তু বাড়ি গিয়ে আজীবন ওই দৃশ্য দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। ওর বাবা ওদের বাসায় যে কাজ করতো ওই মহিলাকে বিয়ে করে নিয়েছে, অথচ ওর বাবা ওর মাকে বলেছিল ব্যবসার কাছে দুদিন বাইরে থাকবে। এদিকে কাজের মহিলা জরিনা ওর মাকে বলেছিল, খালাম্মা, খালু তো বাড়ি নেই, কাজে চাপও কম, আমারে দুদিন ছুটি দিয়ে দেন। আজিরনের মা রাজি হয়ে যায়, জরিনাকে দুদিন ছুটি দিয়ে দেয়। সকালে ওর মা ওকে বলেছিল, আজিরন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড় মা, আমি সকাল সকাল সব কাজ করে ফেলবো। জরিনা দুদিনের ছুটিতে বাড়ি বেড়াতে গেছে, আর এখনও দেখছে ওর বাবা জরিনাকে বিয়ে করে নিয়ে আসছে, আর উঠোনে ওর মার লাশ পড়ে আছে। আজও সবার সামনে বলে, বাবা আমার মাকে করেছে। সকালে স্কুলে যাওয়ার সময় আমি মাকে এত সুন্দর দেখেছি যে এই কয়েক ঘন্টার মধ্যে আমার মা মারা যেতে পারে, তাকে মেরে ফেলা হয়েছে। এই কথা শুনে ওর বাবা ওর বোনকে বলে, আয়শা, তুই আজিরন রে ঘরে নিয়ে যা, আর তোর নতুন মারে ঘরে নিয়ে বসা, আমি লাশ দাফন করার ব্যবস্থা করতেছি। আজিরন চিৎকার করে কাঁদতে থাকে আর ওর বাপকে উদ্দেশ্য করে বলে, শুনে রাখো তুমি, দুনিয়ার আদালতে যদি আমার মায়ের বিচার না পাই, তবে আল্লাহ পাকের আদালতে আমি এই বিচার চাই। ওর বোন ওর মুখ চাপা দিয়ে ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। তারপর জরিনাকে নিয়ে আয়শা ওর মায়ের ঘরে বসায়। কিছুক্ষণ পর আয়শা আবার আজিরন কাছে চলে আসে। আজিরন আয়শাকে দেখে বলে, বুবু, তুমি কখন আসছো? তুমি যখন আসছিলা মা কি তখন বেঁচে ছিল? আমারে আব্বা খবর দিয়ে আনছে, আব্বার লোক দিয়ে খবর পাঠাচ্ছে মা নাকি খুব অসুস্থ। এই কথা শুনে বাড়ি এসে দেখি মা বাইচা নেই। সকালে আমি মারে এত হাসি খুশি দেখা গেলাম বুবু, কি যে হইল কিছুই বুঝতে পারলাম না। তবে আমার পাষণ্ড ভাব যদি আমার মাইরে ফেলায়, তাহলে তার শাস্তি ওরে পাইতে হবো। আয়শা বলে, মা তো বাইচা নেই, তাই আমাকেও মাথা ঠান্ডা করে চলতে হইব। বোন, তুই এমন আর এত মাথা গরম করিস না। আয়শা বিয়ে পাশের গ্রামে হয়েছে, আর ও কখনো ওর বাবার কোনো কাজে প্রতিবাদ করে না। আয়শা ভীতু প্রকৃতির মানুষ, তাই ওদের বাবা সবার আগে ওকে খবর দিয়েছে। পরে ওর দুই ভাই স্কুল আর কলেজ থেকে চলে এসেছে। ওরা ওর মায়ের মৃত্যু স্বাভাবিকভাবে নিয়েছে। শুধু আজিরন ওর মায়ের মৃত্যুটা স্বাভাবিকভাবে নিতে পারেনি। আস্তে আস্তে সময় গড়িয়ে যায়। আজিরন সিদ্ধান্ত নেয় এসএসসি পাশ করে ও আর এ বাড়িতে থাকবে না। যদিও ওর বাবা ওকে বিয়ে দিতে চেষ্টা করেছে, কিন্তু ওর সাথে পেরে ওঠেনি। ওর বাবাকে হুমকি দিয়েছিল জোর করে বিয়ে দিলে ও করবে, এই জন্য ওর বাবা ওর বিয়ের ঝামেলা জড়ায়নি। এর মাঝে ওর বাবা জমি বিক্রি করে বড় ভাইটা বিদেশে চলে যায়, কিন্তু ওর বাবাকে কোনো টাকা পাঠায় না। ওর বাবার ডায়াবেটিস ধরা পড়ে, আগের মতো ব্যবসা করতে পারে না। ওর বাপের এই ঘরে এক ছেলে এক মেয়ে জন্ম হয়। আজিরনের এসএসসি রেজাল্ট খুব একটা ভালো হয় না, কারণ ও কোনো টিচারের কাছে প্রাইভেট পড়েনি। পরীক্ষার আগে কোচিং সেন্টারে শুধু মডেল টেস্ট দিয়েছিল। ও এসএসসি পরীক্ষায় জিপিএ 3.25 পেয়েছে, মানবিক বিভাগ থেকে পাশ করলো। এরপর অনেক চেষ্টা করে ঢাকায় একটি কলেজে ভর্তি হয়েছিল, আর মেয়েদের হোস্টেলে নিজের থাকার ব্যবস্থা করে নিল। বোনের কাছ থেকে টাকা নিয়ে মায়ের গহনা বিক্রি করে পড়ার খরচ চালাতে লাগলো, কারণ ওর বাবা বলে দিয়েছিলে ওর কোনো খরচ ওর বাবা আর চালাতে পারবে না। এবার 3.50 এইচএসসি পাশ করলো। তারপর বাংলা কলেজে সমাজবিজ্ঞানে অনার্সে ভর্তি হয়। ও যে হোস্টেলে থাকতো সেখানে একটা তিস্তা নামক এনজিওতে মাঠকর্মী হিসেবে চাকরি করে। ওর সহযোগিতায় অনেক চেষ্টা তদবির করে ওর জীবনের ঘটনাগুলো কিছুটা অফিসে জানানোর পর ওরা ওকে চাকরি দেয়। এরপর পড়াশোনার পাশাপাশি ও চাকরি করতে লাগলো। নীলক্ষেত থেকে প্রতিদিন বাসে করে মিরপুর ওর অফিসে আসতে হতো, মাঝে মাঝে আবার কলেজ যেতে হতো। আর প্রতিনিয়ত বাসে কোনো না কোনো শয়তানের দ্বারা
হেনস্থা হতে হতো। ছোটবেলা থেকে এইভাবে হেনস্থা হতে থাকায় ওর মানসিকতার উপর মারাত্মক প্রভাব পড়ে। মাঝে মাঝে ওর মনে হয় ওর শরীরটা মনে হয় অপবিত্র হয়ে গেছে। 2-3 ঘন্টা ধরে ও গোসল করে নিত, তারপর নিজেকে পবিত্র মনে হতো। এখন আর বোনের কাছে কোনো টাকাও নেয় না, বরং ওর একটা ভাই এসে বিদেশে যাওয়া উপলক্ষে ওর কাছ থেকে 50,000 টাকা ধার হিসেবে নিয়ে যায়, কিন্তু ওর ভাই সেই টাকা ওকে আর ফেরত দেয়নি। এর মাঝে ও ওর বোনের কাছ থেকে শুনতে পায় ওর বাবা 2 পা গ্যাংগ্রিন হওয়ার কারণে কেটে ফেলতে হয়েছে। ওর বাবা ওকে দেখতে চেয়েছে। সে সময় উনি বারডেমে ভর্তি ছিলেন। প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও আজীবন ওর বাবার সাথে দেখা করতে চেয়েছে। ওর বাবা ওর কাছে মাপ চেয়ে নেয়। মৃত্যুশয্যায় ওর বাবা ওকে বলে, আজীবন, মৃত্যু পথযাত্রীরা কখনো মিথ্যে কথা বলে না। আমি তোর মায়ের উপর অনেক অত্যাচার করছি, কিন্তু তোর মাকে আমি করিনি। আর তার করা অন্যায় শাস্তি আমি পাইছি। আজ আমি রোগে কাতরে সহায় সম্বলীন একজন মানুষ। এটাই তো আমার বড় শাস্তি। বিশ্বাস করা তোর ব্যাপার। তোর মা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। এর কয়েকদিন পরে হাসপাতালে আজিরনের বাবার মৃত্যু হয়। আজিরন হাসপাতালের সমস্ত বিল পরিশোধ করে। ওর বাবা দাফন কাফনের সব ব্যবস্থা আজিরন সম্পন্ন করে। ওর বাবা এই ঘরে 2টো বাচ্চার লেখাপড়ারও খরচ চালাতে থাকে। এদিকে ওর অনার্স কমপ্লিট হয়ে যায়। গ্র্যাজুয়েশনে মোটামুটি ভালোই রেজাল্ট করে। অফিসেরও একটা প্রমোশন হয়। এরপর ওর বোন দুলাভাই ওর বিয়ের চেষ্টা করে। আজিরন বিয়েতে মত দেয়। অতঃপর ওর দুলাভাইয়ের ভাইয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়। উনি ইটালি প্রবাসী। ছেলের নাম স্বপন। আজিরনের সাথে স্বপনের মাঝে মাঝে কথা হয়। স্বপন আজিরনকে বলে, বিয়ের পর আমি আর ইটালি যাব না, বাংলাদেশেই ব্যবসা করব। কিন্তু আজিরন ওকে বলে, বাংলাদেশে এসে আর কি করবেন, বরং আমাকে ইটালি নিয়ে গেলে ভালো। স্বপন আজিরনের সাথে একমত। অবশেষে ওদের দুজনে বিয়ে হয়। বাসরাতে আজিরন এক বীভৎস পরিস্থিতির মুখোমুখি হয়। স্বপন মারাত্মক বিকৃত লিপ্ত। আজিরনের বিয়ে ওর বোনের বাড়িতে হয়েছিল। ও ভেবেছিল জীবনের সুখ বুঝি ওর হাতে এবার ধরা দিল। স্বপন ছিল ওর দুলাভাইয়ের ভাই। ওদের বাসর হওয়ার জন্য হোটেলে সোনারগান একটা রুম ভাড়া করা হয়। প্রথম যখন আজিরন এই কথা শুনেছিল, ও ভেবেছিল স্বপন ওকে সত্যি অনেক ভালোবাসে, অথচ ওর জীবন এটা ছিল স্বপনের চরম ভণ্ডামি। নিজের সুবিধার জন্য ও এই ব্যবস্থা করে নিয়েছে। কত স্বপ্ন নিয়ে আজিরন বাসর ঘরে বসে আছে, 2 চোখ ভরা কত স্বপ্ন। এবার মনে হয় ও সুখের দোরগোড়ায় পৌঁছে গেছে। ফুল দিয়ে খুব সুন্দর করে বাসরঘাট সাজানো হয়েছে। লজ্জারাঙ্গা মুখটা ঘোমটার আড়ালে ঢেকে রেখেছে। ভালো লাগার অনুভূতি ওর দেনমন আচ্ছন্ন। আজ ওর বাসররাত ভাবতেই মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ওর বাসর খাটে গোলাপি ফুলের পাপড়ি বিছানো হয়েছে। আজিরন সেই মুহূর্তে জানা ছিল না ফুলের মাঝে কাঁটা লুকিয়ে থাকে। সেই কাঁটায় একটু পরে আজিরন রক্তাক্ত হবে, আর স্বপ্নগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আজিরন একটু তন্দ্রায় ছিল। হঠাৎ দরজা খোলার শব্দে ওর তন্দ্রা কেটে গেল। ও খুব শিহরিত। স্বপন দরজা লক করে বলল, আজিরন বলল, তুমি তোমার পোশাক খুলে ফেলো। আজরন চমকে উঠল। স্বপন বুঝতে পেরে বলল, বিয়ের পোশাকে পরে কি ঘুমাবে? আজরন বলল, আমার তো সুটকেস থেকে কাপড় বের করতে হবে। আলমারি তোমার চেঞ্জের কাপড় রাখা আছে। আজরন স্বপনের এরকম কথা শুনে অবাক। স্বপন ওর দিকে তাকিয়ে পর্যন্ত দেখল না। বাসর রাত নিয়ে আজরনের ওর কল্পনায় যে চিত্রগুলো, সেই চিত্রগুলো তো এমন ছিল না। ও ভেবেছিল স্বপন এসে ওর ঘোমটা খুলে ওকে দেখবে, অনেক মুগ্ধতা নিয়ে ওর দিকে তাকিয়ে থাকবে, তারপর ওকে আলিঙ্গন করবে। ও ভাবলো কি আর জীবনে ঘটল কি? স্বপন খেকে উঠে বলল, যাও দ্রুত কাপড় বদলে আসো। আজরন স্বপনের দিকে তাকিয়ে মনে হলো স্বপন ড্রিঙ্ক করছে। রুমের ভিতরে ফুলের গন্ধ ছাপিয়ে একটা উটকো গন্ধ নাকে এসে লাগছে। তারপর আজিরন বলল, আজকের রাতে দুজনে একসাথে নামাজ পড়তে হবে। দেখো আজিরন, আমি অনেক টায়ার্ড। তুমি যা করবার করে তাড়াতাড়ি বিছানায় আসো। কথাটা আজিরনের কানে খুব বাজলো। তারপর আজিরন জীবনে যা ঘটলো তা কোনোদিনও কল্পনা করেনি। এমনভাবে স্বপন ওর ঠোঁটে চুম্বন করলো যে ঠোঁট কেটে গল গল করে রক্ত পড়ছে। আদিম পশুর মতো ওর শরীরটাকে স্বপন খুব লেখালো। ওর মনে হচ্ছিল স্বপন যেন এক ক্ষুধার্ত শাপথ। স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। এত সুন্দর সম্পর্কটায় মুহূর্ত বিভীষিকাময় করে তুলল। তার সাথে যুক্ত হলো মদের দুর্গন্ধ। বাসরটা যেন রূপান্তরিত হলো। তারপর এক সময় স্বপনের তৃপ্তি মিটে গেলে ও ঘুমিয়ে পড়ল। আজরনের দেহটা রক্তাক্ত ক্ষতবিক্ষত হলো। সারাটা রাত যন্ত্রণায় আজরনের 2 চোখের পাতা এক করতে পারেনি। ওর মনে হলো বাবাও কি মায়ের সাথে একই কাজ করতো? এই জন্য হয়তো এক নারীতে তৃপ্তি না হলে অন্য নারীর সঙ্গ নিত। সারা জীবন স্বপনের মতো পশুর সাথে কিভাবে থাকবে? আর ওকে যদি ডিভোর্স দেয়, দুলাভাই কিভাবে রিয়েক্ট করবে? সব মিলিয়ে আজরনের অস্থির লাগলো। আজরন চাকরি করে যেটুকু টাকা জমিয়েছে তার সাথে মায়ের গয়না বেচা টাকা দিয়ে ওর বোনের সাথে
মোহাম্মদপুরে 3 কাঠা জমি কিনেছে। সেখানে লোন নিয়ে 5 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেওয়া হয়েছে। 1 তলা কমপ্লিট হয়েছে। আজিরুন ওর বোনের সাথে থাকে। এখন যদি ও স্বপনকে ডিভোর্স দেয়, ওর দুলাভাই ওকে যদি ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ও কোথায় গিয়ে দাঁড়াবে? ওর পাশে দাঁড়ানোর মতো এই পৃথিবীতে কেউ নেই। ও তো ওর সবটুকু সম্বল বোন দুলাভাইয়ের হাতে তুলে দিয়েছে। আজিরুন দু চোখে অন্ধকার দেখছে। খুব সকালে ওর বোন দুলাভাই চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে স্বপনের কোনো বিকার নেই। ও যেন গত রাতের আজিরনের বিভীষিকাময় বাসরাটা উপহার দিল, সেটা নিয়ে ওর কোনো অনুশোচনা নেই। আজিরনের বোন এসে বলল, কিরে তোর শরীর খারাপ লাগছে? আজিরনের বাসরাতের কথা বোনকে বলতে চেয়েও বলতে পারল না। সারাদিন সবার সাথে ভালোই কাটলো। রাত আসলে আজিরন ভয়ে কুঁকড়ে থাকে। ও খেয়াল করছে স্বপন ওকে কষ্ট দিয়ে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। আজিরন ভাবে একা একা বিদেশ থেকে রোজগার করেছে, পয়সা কামিয়েছে, কিন্তু মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছে। অর্থবৃত্ত নাম যশ হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। সন্তানকে আমরা কত কিছুই বানাতে চাই, অথচ সবার আগে মানুষের মতো মানুষ হওয়া প্রয়োজন। সেটাই আমরা ভুল করি। যে কয়দিন স্বপন দেশে ছিল, দুঃস্বপ্নের মতো আজিরনের রাতগুলো ঘোর বিষাদে ঢেকে গেল। জীবনের লালন করা স্বপ্নগুলো অমাবস্যার অন্ধকারে হারিয়ে গেল। পরদিন স্বপন আর আজিরন মোহাম্মদপুরে চলে আসলো। ছুটি ফুরিয়ে যেতে স্বপন আবার ইটালিতে চলে যায়। আজিরন হাঁপ ছেড়ে বাঁচল। কয়েকদিন পার হবার পর আজিরনের বোনকে বলল, আপু তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। আপু আমি স্বপনকে ডিভোর্স দেবো। তোর কি মাথা ঠিক আছে? আপু আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আমি তো একটা পশুর সাথে জীবন কাটাতে পারবো না। তুমি তো জানো না ও কতটা জঘন্য প্রকৃতির মানুষ। আমি শীঘ্রই ডিভোর্স ফাইল রেডি করব। শোন আজিরন, মাথা গরম করিস না। ও তো দেশেই থাকে না, বছর হয়তো একবার আসবে, একটু মানিয়ে নে। আর এক এক পুরুষের চাহিদা এক এক রকমের। আপু আমি তোমার কথা রাখতে পারলাম না। ছোটবেলা থেকে আমি এ ধরনের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমি আর মেনে নিতে পারছি না। হয়তো সঠিক চিকিৎসা পেলে অনেকে হয়তো সেরে উঠতো। আজিরন সেই ধৈর্যটা আর নেই। জীবনে এতটা বন্ধুর পথ পাড়ি দেওয়া পর আজিরন মানসিকভাবে বিপর্যস্ত। তাই ওর কাছে ডিভোর্সটাকেই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। অবশেষে আজিরন স্বপনকে ডিভোর্স দিয়ে দেয়। ভাইকে ডিভোর্স দেওয়ার অপরাধে আজিরনকে বাসা থেকে ওর দুলাভাই বের করে দেয়। নিঃস্ব রিক্ত আজিরন এসে আবার সেই হোস্টেলে উঠল। প্রবাদ আছে, কপালে নেয় ঘি, ঠকঠকালে হবে কি। আজিরনের অবস্থাটা অনেকটা সেরকম। এদিকে আজিরুন বোন আয়শা আজিরুনের দুলাভাইকে নিজের সংসার বাঁচাতে কিছুতেই বলতে পারল না। আজিরুন চায়নি ওর হয়ে দুলাভাইকে কিছু বলুক। সেই ছোটবেলা থেকে আজিরুন ওর জীবনের লড়াইটা একাই লড়ে গেছে। ও এও জানে ওর দুলাভাই রাশেদ যদি ওর বোনকে দুটো বাচ্চা সহ বের করে দেয়, তাহলে ওর বোন কোথায় গিয়ে দাঁড়াবে? বাবা নেই, মা নেই, ভাইরা থেকেও নেই। তাই আজিরুন চায় না ওর বোন ওর জন্য কোনো ঝামেলায় পড়ুক। তারপর আজিরুনের বোন আয়শা ও দুলাভাই রাশেদকে বলেছিল, তুমি আমার বোনের সাথে যে কাজটা করলে, তোমার নিজের বোন হলে সেটা করতে পারতে। শোনো, আমার বোন তোমার বোনের মতো নষ্টা চরিত্রে মেয়ে নয়। ওর এক পুরুষে চলে না, 1000 পুরুষের দরকার। তা নাহলে পৃথিবীর আর কোনো মেয়ের সমস্যা হয় না, শুধু তোমার বোনেরই সমস্যা হয়। খোঁজ রাখো তোমার বোন কী করে বেড়ায়। দেখো গিয়ে বসদের কতবার বিলিয়ে দিয়েছে। তুমিও শুনে রাখো, অনেক মেয়েদের জীবনে এসব ঘটনা ঘটে। কেউ চেপে যায় আর কেউ প্রতিবাদ করে। আজিরন প্রতিবাদ করে বলে সবাই জানতে পারে, আর এভাবে না জেনে কারো সম্পর্কে খারাপ মন্তব্য করা ঠিক না। আল্লাহ তোমার ঘরেও মেয়ে দিয়েছে, এ কথাটা শুনে রাখো। শোন আয়শা, তোকে শেষবারের মতো বলছি, মনের হয়ে আমার সাথে উকালতি করতে এসো না, তাহলে একুল ওকুল দকুল হারাতে হবে, কথাটা মনে রেখো। ওইদিকে আজিরনের ডিভোর্সের বিষয়টা অফিসে আর গোপন থাকেনি। এক কান দুকান হতে হতে অফিসের বস অবধি কথাটা চলে যায়। আজিরন খেয়াল করছে ওর বস জোহান কারণে অকরে ওর সঙ্গটা চায়, অথচ এতদিন চাকরি করছে কখনো খারাপ আচরণ করেনি, শুধু মাঝে মাঝে ইচ্ছাকৃত হাতটা ছুঁয়ে দিতে মাত্র। ডিভোর্সের সুযোগটা সবাই নিতে চায়, তবে অফিসের বসকে নিয়ে অনেক রকম নারী বিষয়ক কানাঘুষো আছে। যাই হোক, ডিভোর্সের 6 মাস পার হয়ে গেল। মাঝখানে ওর হাত শূন্য থাকায় ভাইয়ের কাছে ওর পাওনা টাকাটুকু চেয়েছিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আজিরন ওর পাওনা টাকাটুকু ফেরত পায়নি। এর মাঝে ওদের অফিসের একটি ট্যুরে কক্সবাজার যাবে। সেখানে অন্য দুটো মেয়ের সাথে আজিরনের নাম থাকে। আজিরন স্মরণ মনে বসদের সাথে ট্যুরে যায়। সারাদিন অফিসের কাজ করার পর রাতে ডিনার সেরে বসের রুমে সবাই মিলে আড্ডা দেয়। গল্প গুজবের পাশাপাশি পানও চলে। ওরা দুজন মহিলা কলিগ রূপা আর লিজাও সমানতালে ড্রিঙ্ক করতে থাকে। রূপা আর লিজা এরকম অফিস ট্যুরে কয়েকবার এসেছে, আজিরনের জন্য এটাই প্রথম। ওরা আজিরনকে অফার করে, আজিরন অমত পোষণ করে, তখন লিজা ওকে অ্যাপেল জুস এগিয়ে দেয়। আজিরন জুসটা খেয়ে ফেলে, তার পর মুহূর্তে আজিরন ঘুমের কোলে ঢলে পড়ে।
পরের দিন সকালে বস জোভানের বিছানায় নিজেকে আবিষ্কার করার পর আজীবন বুঝতে বাকি রইল না ওর ভাগ্যে কি ঘটেছে। বিছানার সাইডে টেবিলে এক বান্ডিল টাকা রাখা আর একটা চিরকুট রাখা আছে। আজীবন চিরকুট খুলে দেখে ওখানে লেখা আছে, যদি আমার কথা মতো চলো তাহলে তুমি কোথায় পৌঁছে যাবে নিজেও কল্পনা করতে পারবে না। আর টাকাটা নিয়ে নাও। জোভান চৌধুরী কোনো ঋণ বাকি রাখে না। আজীবন এবার আর কাঁদেনি, কোনো চিৎকার চেঁচামেচি করেনি। টাকাটা হাতে নিয়ে স্ক্রু হাসি আসলো আর মনে মনে প্রতিজ্ঞা করলো ও এবার রিভেঞ্জ নেওয়ার পালা শুরু হলো। আর কখনো পড়ে পড়ে মার খাবে না। তারপর খুব স্বাভাবিকভাবে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসলো। আজীবন লিজা আর রূপাকে দেখে মনে হলো ওরা বুঝি এভাবেই অভ্যস্ত। বেশ কিছুদিন অফিস ভালোই চলল। আজীবন ওর ক্ষতগুলো আস্তে আস্তে সারিয়ে নিতে একটু স্বাভাবিক হলো। সেদিন ছিল বৃহস্পতিবার। জোভান চৌধুরী অফিস থেকে বের হওয়ার সময় আজীবনের হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল, বাইরে তোমার জন্য গাড়ি রাখা আছে, কাজ শেষ করে ফাইল নিয়ে আমার কাছে আসবে। কোথায় যেতে হবে সেটা ড্রাইভার তোমাকে নিয়ে যাবে, তোমাকে মাথা ঘামাতে হবে না। আজিরন রহস্যময় হাসি দিয়ে বলল, ওকে স্যার, আমি সময় মতো পৌঁছে যাব। আজিরনকে নিয়ে গাড়ি ছুটে চলছে। ঢাকার অদূরে জনমাহমদ মানবহীন এক বিশাল বাংলো বাড়ির সামনে গাড়ি থামলো। ও গাড়ি থেকে নামার পর গাড়িটা চলে গেল। বাংলো সামনে একা দাঁড়িয়ে আজীবন বুঝতে পারছে না ভেতরে কিভাবে প্রবেশ করছে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো রাত 9:30 বাজে। ফাইলগুলো ঠিকঠাক ও সাথে করে নিয়ে এসেছে আর নিজে এসে ওর প্রয়োজনীয় জিনিসপত্র। বসের সাথে রাত কাটানো বলে কথা। অনেকক্ষণ দোনোমনো করতে করতে বিশাল লোহার গেটের কাছে পৌঁছে গেল। গেটের বাইরে গার্ডের ঘর রয়েছে। একটু ডাকাডাকতে গার্ড বের হয়ে এসে আজিরনকে আপাতমস্তক দেখে নিল। তারপর গেটটা খুললে হলে ঘরটা দেখিয়ে দিল। লোকালয় থেকে বেশ দূরে নির্জন জায়গাটায় বাংলো তৈরি হয়েছে। এখানে কেউ বিপদে পড়লে হাজার চিৎকার করলে আশেপাশে ছুটে আসার মতো কোনো ঘরবাড়ি নেই। বাইরে থেকে বাংলোটা যতটা বিলাসবহুল, ভিতরে তার থেকেও বেশি। ভোগবিলাসের সমস্ত উপকরণ দিয়ে বাংলোটা সাজানো হয়েছে। মেঝেতে লাগানো হয়েছে ঝকঝকে সাদা মার্বেল পাথর। এই সাদা মার্বেলগুলো দেখে আজিরনের তাজমহলের কথা মনে পড়ে গেল। যে ডিভানটায় আজিরন বসে আছে সেটাও খুব রাজকীয়। ডিভানটার গায়ে কাঠের উপর সোনার পাত বসানো রয়েছে, অনেকটা সিংহাসনের মতো। সামনে বিশাল সেন্টার টেবিল। টেবিল দেখে মনে হচ্ছে শতবর্ষীয় কোনো গাছের গুঁড়ি দিয়ে বানানো। তার উপর স্বচ্ছ কাচ বসিয়ে দেওয়া হয়েছে। দেওয়াল জুড়ে গ্রিসের দেবদেবীর নগ্ন তৈলচিত্র। নিম্নমধ্য পরিবারের মেয়ে আজিরন। এসব দেখে ওর অস্বস্তি হতে লাগলো। এমন সময় বিদেশি কোনো দামি ব্র্যান্ডেড পারফিউম সুবাস ছড়িয়ে ঘরে ঢুকলো জোভান। আজিরন জোভানের দিকে তাকিয়ে ভাবছে ব্যাটা একটা আস্ত শয়তান, কিন্তু আল্লাহ পাক ওকে রূপ দিয়েছে। যে কোনো মেয়ে ওর প্রেমে পড়তে বাধ্য, কিন্তু ওর সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে নরকের কীট। জোভানকে দেখে আজিরন সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আপনি যে ফাইলগুলো আনতে বলেছেন সেগুলো সাথে করে নিয়ে এসেছি। ফাইলগুলো রাখো। এই সুন্দর চাঁদনি রাতে এত সুন্দর বুনো পরিবেশ, তুমি আর আমি আদিম বন্যতায় এই চাঁদনি রাতে আর স্নান করব। জোভানের লুব্ধ দৃষ্টি আজিরন সর্বাঙ্গ বুলিয়ে দিল। আজিরন জোভানের খুব কাছাকাছি এসে ঘনিষ্ঠ হয়ে বলল, আমি তো স্যার আপনার ডাকের অপেক্ষায় আছি। জোভানের চোখ কামনা তৃষ্ণায় যেন জ্বলে উঠল। আজিরনকে নিয়ে ওর বিশাল রাজকীয় বেডরুমে প্রবেশ করলো। বেডরুমে ঢুকে আজিরনের ভিমরি খাবার জোগাড়। ঘরটা দক্ষিণমুখী। চতুর্দিকে বাতাস খেলছে। ঘরের মাঝখানে কাঠের উপর খোদাই করা সোনালি পাত বসানো খাট, বিশাল আয়নাওয়ালা দেওয়াল ঘেঁষা আলমারি আর সিংহাসনের মতো সোফা দিয়ে ঘরটা সাজানো হয়েছে। বিশাল সেন্টার টেবিল, লাল রঙের মখমলে কার্পেট মেঝেতে বিছানো হয়েছে। জালনার মসলিনের মতো পাতলা ঝালরওয়ালা সাদা রঙের পর্দা। লোকটা সাদার প্রতি বেশ দুর্বলতা আছে, কিন্তু মনটা এত নোংরা কেন আজিরন বুঝে উঠতে পারে না। দেওয়াল জুড়ে নরনারীর নগ্ন তৈলচিত্র। আজিরন দাঁড়িয়ে থাকলো। জোভান খুব সতর্ক। আজিরন হ্যান্ডব্যাগটা আগেই নিজের দখলে নিয়ে নেয়। তারপর আজিরনকে ওয়াশরুমে দেখিয়ে বলে, ওখানে সব কিছু রাখা আছে, তুমি গোসল করে আসো, খুব ফ্রেশ লাগবে। ওকে বস। আজিরন দরজাটা লাগিয়ে দিল। তারপর মনে মনে ভাবলো, বাছাধন, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি যদি পাতায় পাতায় চললো, আমি চলি শিরায় শিরায়। আজিরন নিজের আন্ডারগার্মেন্টসের প্যাকেট থেকে ক্লোরোফর্মের শিশিটা বের করে নিল। ওয়াশরুমের ভেতরে একটা পারফিউম বোতল খালি করলো। ওটার মধ্যে ক্লোরোফর্মটা ঢেলে রাখলো। তার আগে আজিরন নিজের নাক মুখ ভালো করে ঢেকে নেয়, খুব সাবধানতায় ঢেলে রাখে। তারপর ওর পরনের কাপড়ের সাথে গুটিয়ে ময়লা বাস্কেটে শিশিটা ফেলে দেয়। এরপর প্যান্টের পকেট থেকে বের করে বাথটাবের পিছনে লুকিয়ে রাখে। এই চাকুটা দেখলে মনে হবে নেইল কাটার, কিন্তু ভেতরে ধারালো।
আজরিন খুব সাবধানের সাথে আংটিটা খুলে রাখে। জোহান যখন কক্সবাজারে ওকে টাকাটা দিয়েছিল, ওই টাকা দিয়ে একটা বিশেষ ধরনের সোনার আংটি বানিয়েছে, কারণ আজকের প্ল্যান ও তখনই করে ফেলেছে। এই সোনার আংটির ডিজাইনটা অন্যরকম। যাই হোক, বাথরুমে আজরিনের পিঙ্ক কালারের একটা খুব সুন্দর নাইটি রাখা আছে। গোসল করে নাইটি পরে যখন রুমে আসলো, জোহান ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো, আর অন্তরের কামনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। আজরিনকে দেখে জোবান বলল, আমি তোমার রূপের আগুনে পুরো ছাই হয়ে যাচ্ছি। আজরিন জোবানের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল, আর মনে মনে বলল, আজকের পর তো আর ছাই হতে পারবি না। জোবান আজরিনের ওপর খুব খুশি। আজরিন এতটা সাপোর্ট করবে জোবান ভাবতে পারেনি। জোবান আজরিনকে বলল, আলমারিতে তোমার জন্য একটা ড্রেস রাখা আছে, তার সাথে ম্যাচ করে ডায়মন্ডের কানের দুল, আংটি আর লকেট কেনা হয়েছে। কাল সকালে ওটা পরে তুমি অফিসে যাবে। রাত অনেক হলো, চলো ডিনার সেরে নেই। আজরিন বলল, ডিনার রুমে দিলে ভালো হতো না? আমার এখন এই পোশাকে ডাইনিংয়ে যেতে ইচ্ছা করছে না। ঠিক আছে ডার্লিং, তুমি যা চাইবে তাই হবে। জোবান ফোন করে খাবার রুমে নিয়ে আসতে বলল। আজরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছে। জোবান পিছন থেকে ওকে এসে জড়িয়ে ধরলো। আজরিনকে জোবানকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ ডার্লিং। আজরিন জোবানের কাঁধে আলতো করে মাথা রাখলো। জোবানকে আদর করতে লাগলো। তারপর আজরিনের চেহারা বদলে গেল। চোখে মুখে ক্রুদ্ধ হাসি ফুটে উঠল, প্রতিশোধ নেওয়ার এক পৈশাচিক হাসি। জোবান জড়িয়ে ধরে মনে আজরিন ভাবলো, তুমি নিজেকে খুব চালাক মনে করো, এইবার তুমি আর আমার ফাঁদে পা দিয়েছো। এখন সব কিছু আমার প্ল্যান মাফিক হবে। কিন্তু তুমি বুঝতে পারলে না, কি ভেবেছিলে তোমার এই সুন্দর মুখের আড়ালে নোংরা কলুষিত চেহারাটা কেউ কোনোদিন জানতে পারবে না? আমি এত সহজে তোমার অন্যায়টাকে হজম করে নিব? জানো তো, আমি ধাক্কা খেতে খেতে এই জায়গায় এসেছি। এই ভয়ানক ধাক্কাটা আসলে উঠে দাঁড়াতে জানি, মুখ থুবড়ে পড়ি না। আমার নিয়ে খেলতে চেয়েছিলে, তাহলে এবার আমাদের খেলাটা শুরু হলো। আর এই খেলাটার নাম হচ্ছে মৃত্যু মৃত্যু খেলা। আমাকে চরমভাবে অপমানিত করেছো, এর শোধ আমি তুলব। তুমি আমাকে স্পর্শ করে যে পাপের অনলে আমি জ্বলেছি, সেই পাপের পরিসমাপ্তি ঘটবই। আমি আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে এনেছি। আল্লাহ পাক বলেছেন, তার বান্দারা যদি শিরিক না করে, তাহলে বান্দার পাহাড় সমান গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আমার মালিক আল্লাহ পাক আমার অন্তরটা জানেন। আজরিনের চোখে দপ করে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। কলিং বেলটা বেজে উঠল। জোহান আজরিনের কপালে চুমু দিয়ে বলল, কী হলো ডার্লিং, ছাড়ো আমায়, ওরা খাবার নিয়ে চলে এসেছে। আজরিন জোহানকে ছেড়ে দিয়ে সোফার উপর বসে পড়ল। তারপর দুজনে মিলে রাতের ডিনার সেরে ফেলল। রান্না ছেলেগুলো এঁটো প্লেটগুলো নিয়ে গেল। জোবান হাত ধুতে বাথরুমে গেল। আজরিন জোবানের সাথে হাত ধুতে ঢুকলো। তারপর আজরিন 2 গ্লাস অ্যাপেল জুস রেডি করলো। আংটিটা হাতে পড়ে আজরিন আংটিটাতে চুমু খেলো। এখন বাকি খেলাটা ঠিকমতো শেষ করতে পারলে আজরিন মুক্তি। জোবান রুমে এসে দেখে আজরিন জুসের গ্লাসে চুমুক দিচ্ছে। জোবান জুসের গ্লাসটা চুমুক দিয়ে পুরোটা শেষ করলো। কিছুক্ষণের মধ্যে জোবান দু চোখে ঘুম জড়িয়ে আসতে চাইলো। আজরিন ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার আংটি বানানোর সার্থক হয়েছে। আংটিটা গোল করে বানানো হয়েছিল, ভিতরে ফাঁকা ছিল, উপরে আবার একটা ঢাকনির মতো দেওয়া ছিল। সেই ফাঁকা জায়গাটা ও ঘুমের ওষুধ ভরে নিয়ে এসে যাক, বাকি কাজটা দ্রুত শেষ করতে যাচ্ছে। রাতটা ফুরিয়ে যাচ্ছে, যদিও ঘুমটা দ্রুত ভেঙে না যায় এজন্য ওর নাকে মুখে ভালো করে মাখিয়ে দেওয়া হলো। তারপর পেট বরাবর ঢুকিয়ে দেওয়া হলো। ফিঙ্কি দিয়ে ছুটছে, আর আজরিনের জ্বালাটা একটু একটু করে নিভে যেতে লাগলো। পুরো সাদা বিছানা রক্তে লাল হয়ে গেল। আজরিন গায়েও রক্তের দাগ লেগে গেছে। ওয়াশরুমে গিয়ে নিজেকে ক্লিন করে নিল। তারপর আলমারিতে রাখা পোশাকটা পরলো। ভোরের আলো ফুটতে শুরু করলো। আজরিন হ্যান্ডব্যাগ ছাড়াই বের হলো, যাতে কেউ সন্দেহ না করে। ও দরজা লক করে বের হয়ে আসলো। এত সকালে গার্ড ওকে দিকে জিজ্ঞাসা করলো, ম্যাডাম আপনি কোথাও যাচ্ছেন? আজরিন বলল, না সাহেব ঘুম থেকে উঠলে একসাথে বেরোবো। আমি তোমাদের জায়গাটা ঘুরে দেখছি। আজরিন ওদের হাতে ধরা দিতে চায়নি, কারণ বংশের সম্মান রক্ষা করার জন্য ওরা ওকে এখানেই মেরে ফেলতো। আর আজরিনের চরিত্রকে কনের মধুরী মিশিয়ে কাটাছেঁড়া করা হতো। আজরিন পার্শ্ববর্তী থানায় গিয়ে ধরা দিল এবং নিজ মুখে স্বীকার করলো সে খুনি। পুলিশও বাংলাতে এসে খুনের সত্যতা প্রমাণ পেল। তারপর আজরিন আমার দিকে তাকিয়ে বলল, আপু, এই পৃথিবীতে আমার বাঁচার স্বাদ মিটে গেছে। করা মহাপাপ, তাই এখনও বেঁচে আছি। তবে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে একজন নরপিশাচকে আমি নিজ হাতে শেষ করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় শাস্তি। আমি এখন হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারবো। ভারাক্রান্ত মন নিয়ে জয়িতা জেলখানা থেকে বেরিয়ে আসলো। ও একজন নারী বিধায় আজরিনের কষ্টের জায়গাটা অনুভব করতে পারলো। জয়িতা ভাবছে আজরিনের উপর ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পেরেছে, কিন্তু সবাই পারে না।
সারা জীবন নারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়, লোকলজ্জার ভয়ে সবটা চেপে যায়। সেই দিক থেকে আজীবন অন্যরকম। ওর জীবনে কোনো পিছুটান নেই, ও সবার থেকে আসলেই আলাদা। এ এক রক্তক্ষরণে জবানবন্দি জবানবন্দি সত্য ঘটনা অবলম্বনে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।